দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত সরাসরি সম্প্রচারিত আয়োজন মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছি আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি। ব্যবসা বাণিজ্যের নানা দিক, শেয়ার বাজার, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমার সাথে থাকবেন একজন বিশেষজ্ঞ, যিনি তার মতামত এবং বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবেন। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, অর্থনীতি বিষয়ে কথা বলতে স্টুডিওতে আজকে হাজির হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে আমি প্রথমে জানতে যাবো যে বাংলাদেশের সার্বিক যে রপ্তানি খাত, এটার অবস্থাটা কি, আমরা কি আসলে মন্দার মাঝখান দিয়ে যাচ্ছি, না আমাদের অবস্থাটা আগের থেকে ভালো হচ্ছে? অবশ্যই 2-3 বছর আগে বাংলাদেশের রপ্তানি খাতের যে এক ধরনের উজ্জ্বল অবস্থান ছিল, গত 1-2 বছরের কিছুটা হলেও শ্লথ প্রবৃদ্ধির ভিতরে যাচ্ছি। এটিকে মন্দা অবস্থা বলা যাবে না। তার কারণ হলো যে প্রেক্ষিতটি শুধুমাত্র বাংলাদেশের জন্য সত্যি না, রপ্তানি প্রবৃদ্ধি অন্যান্য দেশেও বেশ কিছুটা দুর্বল অবস্থানে রয়েছে তুলনামূলকভাবে তাদের আগের বছরগুলোর তুলনায়। এর একটা বড় কারণ হলো মূল যে সমস্ত বাজারের বাংলাদেশ বা সমধর্মী পণ্য উৎপাদনকারী দেশগুলো পণ্য রপ্তানি করে, সেই দেশগুলোতে এক ধরনের চাহিদার ক্ষেত্রে শ্লথাবস্থা যাচ্ছে। মূল বাজার বলতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ বলছি, অথবা ইউরোপিয়ান ইউনিয়ন বলছি। এই দেশগুলোতে গত বেশ কয়েক বছর ধরেই, মানে আমি যদি সাম্প্রতিক সময়কালে দেখি, প্রবৃদ্ধি যথেষ্ট মাত্রায় ত্বরান্বিত হচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে না, এবং একই সাথে কর্মসংস্থান সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। ফলে যেটা হচ্ছে যে ভোক্তা পর্যায়ে যেভাবে চাহিদা হবার কথা ছিল, বিশেষত আমাদের মতো যে উৎপাদনকারী যে সমস্ত পণ্য রয়েছে যে সমস্ত দেশে, সেই পণ্যের চাহিদা সেইভাবে বাড়ছে না। ফলে আমদানি পর্যায়ে এক ধরনের শ্লথ প্রবৃদ্ধি রয়েছে বিশ্বব্যাপী। ফলে সেটির একটি প্রতিক্রিয়ায় আমরা আছি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যেমন, ইউরোপিয়ান ইউনিয়নের মূল বাজার যেটি জার্মানি, সেখানেও এই অবস্থা। গ্রিসের সাম্প্রতিক পরিস্থিতির কথা আমরা জানি, সেটি তো রয়েছে। তবে এর ভিতরে আবার কেউ কেউ বাংলাদেশের তুলনামূলকভাবে ভালো করছে। আমরা ভিয়েতনামের কথা জানি, 13 এবং 14 এই সময়কালে তারা বাংলাদেশের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ রপ্তানি প্রবৃদ্ধি তাদের ছিল। আমাদের কাছের দেশ ভারতও কিন্তু এই সময় যথেষ্ট প্রবৃদ্ধির মধ্যে রয়েছে, যদিও তাদের প্রবৃদ্ধিও কিছুটা হলেও শ্লথ। একই সাথে অন্যান্য যে সমস্ত উন্নয়নশীল দেশ, যেগুলো আমাদের ট্র্যাডিশনাল অপ্রচলিত অন্যান্য বাজারগুলো, সেখানেও প্রবৃদ্ধি আমাদের কিছুটা শ্লথ, এবং তারও কিছুটা কারণ যে অভ্যন্তরীণ তাদের প্রবৃদ্ধির শ্লথ গতির কারণ। তবে এককভাবে বাইরের কারণগুলোকে দায়ী করে বেরিয়ে যাওয়া যাবে না। অভ্যন্তরীণ অনেকগুলো কারণ রয়েছে। মূল রপ্তানি পণ্য তৈরি পোশাকের
ক্ষেত্রে যেটি হচ্ছে যে আমাদের কমপ্লায়েন্সের যে মান নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন ছিল, আমরা তার অনেকটাই সেখান থেকে বেরিয়ে আসার জায়গায় রয়েছি এবং কিছুটা উন্নতি হচ্ছে। আমাদের ইমেজ আস্তে আস্তে ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে সেটি, যদিও কমপ্লায়েন্স সংক্রান্ত যে সমস্ত কারেক্টিভ অ্যাকশন প্ল্যানের দেয়া হয়েছে সেগুলো এখনো বাস্তবায়ন শেষ হয়নি। তাহলে এগুলো শেষ হলে এক ধরনের আমরা স্ট্যান্ডার্ডস এর ক্ষেত্রে, কমপ্লেক্স এর ক্ষেত্রে আন্তর্জাতিক মানে একটা জায়গায় পৌঁছবো, যেটি হচ্ছে যে এই কমপ্লায়েন্সের দুর্বলতার জন্য বড় বড় বায়ার বা রিটেইলাররা এখন অর্ডার দেবার ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় তারা সতর্ক এবং সেগুলো মূলত বড় ফ্যাক্টরিতে যাচ্ছে। এমনকি সাব কন্ট্রাক্টিং দেবার ক্ষেত্রেও তারা এখন যথেষ্ট মাত্রায় সীমিত ভাবে এগুলো দিচ্ছেন এবং শেয়ার বিল্ডিং যেগুলো রয়েছে সেখানেও কিন্তু অর্ডার গুলো বাড়ছে না এবং অনেক ক্ষেত্রে শহরের ভিতরে যে বিল্ডিং গুলো রয়েছে, ফ্যাক্টরি গুলো, তারা অর্ডার পাচ্ছে না। ফলে তৈরি পোশাকের রপ্তানি প্রবৃদ্ধির ক্ষেত্রে অভ্যন্তরীণ এই কারণটাও দায়ী। আর আরেকটি কারণ সেটি অনেকটা ন্যাচারালি রয়েছে, সেটি হলো আমাদের এক্সচেঞ্জ রেট, মুদ্রার বিনিময় হার যেটি, সেটিও কিছুটা হলেও রপ্তানির জন্য এক ধরনের, আমি বলবো না নেতিবাচক, কিছুটা হলেও তার একটা চাপ পড়ছে রপ্তানি বাণিজ্যের উপরে। দেখুন, ডলার বিশ্বব্যাপী শক্তিশালী হবার কারণে আমাদের প্রতিযোগী সক্ষম দেশগুলোতে এক্সচেঞ্জ রেট যথেষ্টভাবে দুর্বল হয়েছে। হওয়ার ফলে তারা রপ্তানি বাণিজ্যে তারা কিছুটা সুবিধা পাচ্ছে, কিন্তু তার বিপরীতে টাকা কিন্তু সেইভাবে দুর্বল হয়নি, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে কিছুটা শক্তিশালী হয়েছিল। তবে আসার কথা যে কেন্দ্রীয় ব্যাংক যথেষ্ট মাত্রায় ডলার কিনে টাকাকে কিছুটা দুর্বল রাখার চেষ্টা করছেন, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এখানে যে অন্যান্য তুলনীয় দেশগুলোর এক্সচেঞ্জ রেট যতটা এই মুহূর্তে ডিভ্যালুড রয়েছে ডলারের বিপরীতে, টাকা ততটা ডিভ্যালুড এখনো না। ফলে যেটি হচ্ছে যে তুলনীয় বিচারে বাংলাদেশ থেকে পণ্য আমদানি করবার চেয়ে একজন আমদানিকারকের জন্য অন্য দেশ থেকে আমদানি করা কিছুটা হলেও লাভজনক। আচ্ছা, সেটিও কিছুটা এক্সচেঞ্জ রেটের কারণেও আমাদের রপ্তানিতে শুধু তৈরি পোশাক না, কিন্তু এটি অন্যান্য রপ্তানি পণ্যের জন্য এই কথাটি সত্য। ফলে সেখানে এর একটা চাপ পড়ছে। ফলে সামগ্রিকভাবে বলা যেতে পারে অভ্যন্তরস্থ কিছু কারণ, বহিস্থ গ্লোবালি কিছু কিছু কারণ এবং বিশ্বব্যাপী যেহেতু চাহিদার ক্ষেত্রে এক ধরনের শ্রদ্ধাবস্থা রয়েছে, তার একটা প্রতিক্রিয়া পড়ছে আমাদের রপ্তানি বাণিজ্যে। এটি তৈরি পোশাক না, এটি সব ধরনের রপ্তানির মধ্যেই আমরা এটি দেখতে পাচ্ছি। এই এক ধরনের দামাদলের মাঝখানে আমাদের যে লক্ষ্যমাত্রা যেটি আছে, প্রথম 5-6 মাসের যে লক্ষ্যমাত্রা, এরপর আমরা কি জিনিসটা থেকে আরো পিছিয়ে পড়বো কিনা? আমরা কিন্তু লক্ষ্যমাত্রা অনেক কমিয়ে ধরছি। আমাদের লক্ষ্য অনেক বড় বড় লক্ষ্য ছিল। আমি
যদি তৈরি পোশাকের লক্ষ্যের কথা বলি, আমাদের লক্ষ্য হচ্ছে 2021 সালের ভিতরে তৈরি পোশাকের রপ্তানির লক্ষ্য $50 বিলিয়ন নেয়া। সেটি যদি পৌঁছতে হয় তাহলে প্রতি বছর এখনই গড়পড়তা 17% হারে প্রবৃদ্ধি দরকার হবে তৈরি পোশাক রপ্তানি। কিন্তু এবছরই আমরা এটির রপ্তানি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রায় ধরেছি হলো 7.5%। অর্থাৎ যেটি হচ্ছে যে 17% টার্গেটের বিপরীতে লক্ষ্যমাত্রায় 7.5%, এবং প্রথম 3 মাসে প্রবৃদ্ধি হয়েছে আসলে 1% এবং 4% ওভেন এবং নিটে, অর্থাৎ সেটি খুবই নিম্ন পর্যায়ে রয়েছে। ফলে নিম্ন প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছতে পারছি না। সুতরাং বড় লক্ষ্যমাত্রা পৌঁছানো তো আরো দূরের বিষয়। ফলে সামগ্রিকভাবে যে এই বছরের যে সামগ্রিক লক্ষ্যমাত্রা 7.5% রয়েছে, সেটি অর্জন করাটাই আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বড় টার্গেট হওয়া উচিত। বড়ের লক্ষ্যটা দূরেই থাকুক। এর মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিজার্ভ যেটি আছে অনেক বেড়ে গিয়েছে, $27 বিলিয়ন উপরে চলে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছি যে ব্যবসা অগ্রগতিতে আপনার পিছিয়ে থাকার কথা বলছেন। আমাদের রিজার্ভ থাকার পরও এই রিজার্ভের মধ্যে কিন্তু শ্রমিকদের অবদানটুকু আছে, তারা এখনো অবহেলিত অবস্থায় রয়েছে। এইসব বিষয়গুলো মান উন্নয়নে কি ধরনের ভূমিকা নেওয়া উচিত? রিজার্ভ বৃদ্ধিটাকে যতটা আমরা স্বস্তিদায়ক অর্থনীতির দিক থেকে দেখি, সেটি আসলে মুদ্রার একটা দিক। কিন্তু এই রিজার্ভ ব্যবস্থাপনাটি কিন্তু আর একটি দিক, এটি মুদ্রার আর একটি দিক। অর্থাৎ আপনি যদি বড় রিজার্ভ থাকার পরে সেটি যদি উপযুক্তভাবে ব্যবহার না করতে পারেন, রিজার্ভ ব্যবস্থাপনার সেই দুর্বলতার জন্য কিন্তু সেটি মাথা ব্যথার কারণ হতে পারে। এবং সে কারণে যেটি হচ্ছে ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রা দুর্বলতর হলেও টাকা দুর্বলতর হয়নি। তার কারণ হচ্ছে আমাদের রিজার্ভ অনেক বেশি এবং সেটিকে আমরা যথেষ্ট মাত্রায় বিনিয়োগ বা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারিনি। তবে আসার কথা যে এর ভিতরেও কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন রকমের উদ্যোগ নিচ্ছে, ব্যবসায়ীদের বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করা হচ্ছে টাকা নিয়ে ডলার বিনিয়োগের জন্য। এর ফলে কিছুটা হয়তো চাপ কমছে। আপনি যেটি বলছিলেন যে হ্যাঁ, এই রিজার্ভের একটি বড় অংশ, আমি বলবো না রিজার্ভের, বৈদেশিক মুদ্রার যে বাংলাদেশ আমদানি হয় সেখানে রেমিটেন্সের একটা বড় ভূমিকা রয়েছে এবং সেখানে এই শ্রমিকদের তো অবশ্যই বড় স্বার্থ রয়েছে। দুঃখজনক হলো যে যারা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা দেশের জন্য এনে দিচ্ছেন নেট অর্থে, নেট কাঁচা পয়সাটা তারাই সবচেয়ে বেশি আনেন, এমনকি তৈরি পোশাক বা রপ্তানির চেয়েও বেশি কিন্তু তাদের অবদানটি। সেটি সাপেক্ষে তাদের জন্য যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটি কিন্তু দেওয়া হচ্ছে না। এবং সেই জায়গার ক্ষেত্রে যেটি আমরা দেখতে পাচ্ছি যে সরকার হয়তো এখন যারা যাতে তারা বাইরে কম খরচে যেতে পারে
পারেন, তার জন্য উদ্যোগ নিচ্ছেন, তারপরেও সেটি সম্ভব হচ্ছে না। কিন্তু যেটি এখন উত্তর চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে আমরা যারা দেশ থেকে যাচ্ছেন তারা ওই সমস্ত দেশে গিয়ে তাদের যে নিজস্ব যে সমস্ত রাইটস গুলো, তাদের যে অধিকার গুলো অন্তত একজন এমপ্লয়ারের কাছ থেকে পাওয়ার কথা, সেটি কিন্তু তারা পাচ্ছেন না। ফলে প্রায় তারা বিভিন্ন ভাবে নিগৃহীত হচ্ছেন। সেটি তাদের টাকা ঠিক মতো মাস শেষে বেতন পাওয়ার থেকে শুরু করে, ছুটির ক্ষেত্রে শুরু করে, আবার যা এখন আমরা প্রচুর পরিমাণে নারী শ্রমিকদের বাইরে পাঠাচ্ছি, তাদের যে সমস্ত আইনগত সুরক্ষা দেওয়ার কথা সেটি থেকে শুরু করে এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাদেরকে সেই সুরক্ষাটা দেওয়া যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে উত্তরোত্তর এই দাবিটি বিশ্বব্যাপী বাড়ছে। এই ধরনের, যেহেতু শুধু বাংলাদেশ থেকেই যাচ্ছে না, বিশ্বব্যাপী এই ধরনের অভিবাসী শ্রমিকের সংখ্যা বাড়ছে। তাদের অধিকার রক্ষার ব্যাপারে আইএলও সাম্প্রতিক সময়ে কিছু উদ্যোগ নিয়েছে। সিপিডি এই উদ্যোগের সাথে যুক্ত হয়েছে, মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েটস এর সাথে আইএলও মিলে এই শ্রমিকদের অধিকারের ব্যাপারে কি ধরনের চুক্তিতে যাওয়া যায় সেই ধরনের চিন্তা ভাবনা গুলো শুরু হয়েছে। আমার ধারণা যে যদি এই ধরনের ক্ষেত্রে যদি আইনগত সুরক্ষা বা তাদের জন্য যদি ইন্স্যুরেন্স স্কিম করা যায়, যাতে তারা ওখানে যে কোনো ধরনের এক্সট্রা হেলথ ফ্যাসিলিটি প্রয়োজন হলে বা অন্য কোনো ধরনের ফ্যাসিলিটি সেটি যাতে পেতে পারে, আবার দেশে ফেরত আসার পরেও তারা যাতে একটা যথেষ্ট মাত্রায় একটা কর্মনিশ্চয়তা পায় বা তাদের এই যে অর্জিত যে অভিজ্ঞতা বাইরে থাকার ফলে সেটিকে যাতে বিভিন্ন কর্মে নিয়োজন করা যায়, সে ধরনের কাঠামোগুলো নিয়ে আসলে দেশের ভিতরে কথাবার্তা হচ্ছে। আমরা আশা করতে পারি যে আগামীতে হয়তো সুরক্ষার ক্ষেত্রে উন্নতি হলে শ্রমিকরা যে টাকাটা পাঠাচ্ছেন দেশে, সেটি শুধু দেশের জন্য উপকার হবে না, তার দীর্ঘমেয়াদী যে একটা সুরক্ষা তার জীবন যাপনের, সেটিও হয়তো নিশ্চিত করা যেতে পারে। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা রপ্তানি বাণিজ্যে আমাদের কিন্তু সবচেয়ে বেশি জিনিস যেটা দেখা যায় সেটি হচ্ছে গার্মেন্ট শিল্পটাকে আমরা সবচেয়ে প্রাধান্য দিচ্ছি, সামনে আছি। আমরা অন্য কোন রপ্তানি পণ্যের দিকে কেন আমরা নজরটা আমাদের সবচেয়ে কম। এই ক্ষেত্রে আমরা যদি নজরটা কম হয়ে যায়, আমাদের যদি শুধু গার্মেন্ট একটা শিল্পের উপর আমরা নির্ভর থাকি, এতে আমাদের সমস্যা হবে কিনা ভবিষ্যতে আপনার কাছে সংক্ষিপ্ত আকারে জানতে চাচ্ছি। এটি ঠিক যে কখনোই আসলে একক পণ্যের উপরে নির্ভরতা একটি দেশের সামগ্রিক যে যেটিকে আমরা বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিক থেকে ঠিক না। তবে আবার এটিও মনে রাখা দরকার, গার্মেন্টস এমন একটা অবদান রাখছে যেটি অন্য অনেক খাতে এখনো দিতে পারছে না। গার্মেন্টস এর অবদান শুধুমাত্র রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনয়নই না, গার্মেন্টস কিন্তু একই সাথে আমাদের কর্ম নিয়োজনের ব্যবস্থা করছে, যে ম্যানুফ্যাকচারিং খাতে প্রায় 40% উপরে, একই সাথে দারিদ্র বিমোচনে তার ভূমিকা থাকছে, একই সাথে নারী শ্রমিকদের
কল্যাণে তার ভূমিকা থাকছে। ফলে এই ব্যাপক ভিত্তিক উন্নয়নটির কথা মাথায় রেখে গার্মেন্টস খাতের জন্য সরকারের যে আলাদা নজর সেটি ঠিক আছে, কিন্তু তার বাইরেও যে আমাদের অন্যান্য খাতে যে নজরটা দেওয়া দরকার সেটি আমরা মনে হয় যথেষ্ট মাত্রায় দিচ্ছি না। এক্ষেত্রে পণ্য বহুমুখীকরণের কথা বলা হলেও কোন কোন খাতে কিভাবে এই জিনিসগুলো উন্নয়ন করা যেতে পারে সেটির ব্যাপারে খুব লক্ষ্য ভিত্তিক কাঠামোগত খুব চেষ্টা নেই, সেটি আমাদের আসলে করবার প্রয়োজন রয়েছে। আমরা এই কোথায় কোথায় কোন খাতে আসলে নজর দেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা বিরতির পর আবার আপনার সাথে কথা বলছি। দর্শক, মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি বিরতির পর। মতিঝিল থেকে অনুষ্ঠানে রপ্তানি বাণিজ্য অর্থনীতি বিষয়ে কথা বলছেন আমাদের সাথে সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা পণ্যের বহুমুখীকরণ এবং রপ্তানি বিষয়ে কথা বলছিলাম। বিষয়টা কি আপনার কাছে জানতে চাইছি। একটা জিনিস দেখা যায় যে উন্নত দেশগুলো থেকে যখন পণ্য রপ্তানি শুরু হয়, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং পণ্য, সেগুলো অনেক সময় দীর্ঘদিন বাজারে টিকে থাকতে পারে না, এবং যেটা দেখা গেছে যে স্বল্পোন্নত দেশগুলো থেকে গড়ে এক একটা পণ্য, অপ্রচলিত পণ্য গড়ে আসলে 1.6 বছর টিকে থাকে, অর্থাৎ 2 বছরও একটা পণ্য ধারাবাহিক ভাবে যেতে পারে। এটি এবং তবে আসার কথা বাংলাদেশের জন্য সময়কালটি একটু দীর্ঘ, 2.8 বছর, অর্থাৎ গড়ে বাংলাদেশের একটা অপ্রচলিত পণ্য 3 বছর টিকে থাকতে পারে ধারাবাহিক ভাবে রপ্তানি। কিন্তু প্রায় দেখা যায় এই সমস্ত পণ্য ড্রপ হয় এবং কন্টিনিউ যেতে পারে না। কেন সেটি? এটির কারণ হলো এই সমস্ত পণ্যের ক্ষেত্রে যেটা দেখা যায়, হয় তারা বায়ারের যে রিকোয়ারমেন্ট, কোয়ালিটি বা স্ট্যান্ডার্ডস এর ক্ষেত্রে সেটি তারা রাখতে পারছে না, অথবা যেটি হচ্ছে বায়ার যেভাবে তার ক্যাপাসিটি বাড়াতে চায় আমদানির ক্ষেত্রে সেটি দেওয়ার মতো সক্ষমতা হয় না। এবং এটি এই কারণেই যে আমাদের মতো দেশগুলো থেকে যখন অপ্রচলিত পণ্য রপ্তানি হয় তখন আসলে একজন বা দুজন মাত্র এই রপ্তানি কাজটি করে থাকেন এবং তাদেরও আসলে সীমিত ক্যাপাসিটি থাকে। সেই কারণে যেটি দরকার যে অপ্রচলিত পণ্য যখন রপ্তানির বাজারের কথা চিন্তা করি তখন আসলে এককভাবে এক বা দুইজন বড় ব্যবসায়ীর উপরে নির্ভর না করে খাত ভিত্তিক কিভাবে আরো উদ্যোক্তাকে এর সাথে যুক্ত করা যায়, এবং এই ক্ষেত্রে চ্যালেঞ্জটি হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত উদ্যোক্তারা ক্ষুদ্র বা মাঝারি আকারের থাকে এবং তাদের অনেক সময় ক্যাপাসিটি থাকে না, বাজারের সাথে নেটওয়ার্ক থাকে না, নলেজ থাকে না, যেগুলোর সাথে তাদের পরিচিত করাটা খুবই জরুরি। এবং সে কারণে
তখনই সরকারের উচিত হচ্ছে কিভাবে এ সমস্ত ক্ষুদ্র উদ্যোক্তা একটি খাতের বড়দের পাশাপাশি তাদেরকে কিভাবে মার্কেটের ইনফরমেশন গুলো দেওয়া যায়, তাদেরকে কিভাবে ওই সমস্ত বাইরদের সাথে যুক্ত করা যায়, নেটওয়ার্কের সাথে পরিচিত করানো যায়, বিভিন্ন যে সমস্ত আন্তর্জাতিক শো গুলো হচ্ছে ওই সমস্ত পণ্যের যে বাজারগুলোতে সে সমস্ত মার্কেটগুলোকে তাদেরকে নিয়ে যাওয়া যায়, পরিচিত করা যায়, এটি গুরুত্বপূর্ণ। এবং সে কারণেও আরো যেটি গুরুত্বপূর্ণ যে এই সমস্ত বায়ারদেরকে দেশে নিয়মিত নিয়ে আসা, উদ্যোক্তাদের সাথে পরিচয় করে দেওয়া এবং সেক্ষেত্রে অ্যাসোসিয়েশন গুলোরও আলাদাভাবে উদ্যোগ নেবার দরকার রয়েছে। একই সাথে আরো যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো বিভিন্ন দেশে বাংলাদেশে যখন পণ্য যায় আমরা কিন্তু এই মুহূর্তে মার্কেট অ্যাক্সেস যে সমস্ত দেশে পাচ্ছি তার বাইরে যে অন্যান্য অপ্রচলিত যে বাজারগুলো রয়েছে সেটি কিন্তু আমাদের অপ্রচলিত পণ্যের মূল বাজার। অপ্রচলিত এই বাজারগুলোতে কিন্তু ট্যারিফ রেট অনেক হাই। দেখা যাচ্ছে যে রাশিয়াতে, দক্ষিণ আফ্রিকাতে অথবা ব্রাজিলের মতো বাজারে আমাদেরকে প্রায় 30-35% ট্যারিফ ফেস করতে হয়। ফলে এই সমস্ত বাজারে কখনোই আমাদের এই সমস্ত অল্প সংখ্যক পণ্য নিয়ে কখনো বাজারে গিয়ে কম্পিট করা ডিফিকাল্ট হয়। অথবা উল্টো করে বলতে গেলে বায়ার ওই সমস্ত দেশের বায়াররা এই স্বল্প পরিমাণ পণ্য আমদানির জন্য এত হাই ট্যারিফ রেটে এখানে আসতে। সুতরাং দরকার রয়েছে সরকারের এই সমস্ত দেশগুলোর সাথে আলাপ আলোচনা করা দ্বিপক্ষীয় পর্যায়ে, যাতে অন্তত প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করা যায় বা এফটিএ করা যায়, যাতে ট্যারিফ রেটটি কমিয়ে আনা যায়, যাতে আমাদের সম্ভাবনাময় এই সমস্ত অপ্রচলিত পণ্যগুলো যাতে এই সমস্ত বাজারে অন্তত কম ইন্টারেস্ট রেটে, কম ট্যারিফ রেটে ঢুকতে পারে। আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে কয়েকদিন আগে বিশ্ব ব্যাংকের একটি ব্যবসা সূচকে বাংলাদেশ কিন্তু পিছিয়ে এসেছে বলে একটা হচ্ছে, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি। দেখুন, বিশ্ব ব্যাংকের এই রিপোর্টটি বা সিপিডি থেকে তার কিছুদিন আগে আমরা যে বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন বলেছিলাম সেখানে আমরা বলেছিলাম 2 ধাপে এগিয়েছে আর বিশ্ব দুই ধাপ পিছিয়েছে। দেখুন, এর ভিতরে খুব একটা তফাৎ নেই। 2 ধাপ আগানো বা 2 ধাপ পেছানো একটা একেবারে নিম্ন পর্যায়ের একটা প্রতিযোগী সক্ষম দেশের জন্য খুব বড় কিছু না। মোট কথা হচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা একটা জায়গায় থমকে আছে। আচ্ছা, আমরা এতদিন পর্যন্ত যে সমস্ত সক্ষমতার দিকগুলো মিলিয়ে এগিয়ে গিয়েছিলাম এই সক্ষমতার সূচকগুলো আগামী সক্ষমতার জন্য যথেষ্ট না। অর্থাৎ আমাদের এতদিন পর্যন্ত অবকাঠামো দুর্বল ছিল, আমরা এখনো সেটি দুর্বল রয়েছে, খুবই দুর্বল রয়েছে, কিন্তু বলছি যে বিদ্যুৎ আমরা বেড়েছে, হয়েছে বিদ্যুৎ কিছুটা বেড়েছে, কিন্তু আমাদের গ্যাসের পর্যাপ্ত সাপ্লাই নেই। আমাদের উদ্যোক্তারা জমি খুঁজছেন, তারা কিন্তু জমি পাচ্ছেন না। যদিও সরকার বলছেন যে এসইজেড করা হচ্ছে, স্পেশাল ইকোনমিক জোন করা হচ্ছে, কিন্তু সেগুলোর বাস্তবায়ন কিন্তু এখনো অনেক পিছিয়ে। বাস্তবে এগুলোর কিন্তু এখনো খুব একটা এগোয়নি। আবার যখন বলা হচ্ছে বন্দর
বন্দরের ব্যবহার, সে বন্দরের কিন্তু ব্যবহারের ক্ষেত্রে টার্নারাউন্ড টাইম আবারও বেড়ে যাচ্ছে আমাদের। নতুন বন্দর হবে পায়রাতে, সেটির জন্য এখনো দীর্ঘমেয়াদী প্রস্তুতি দরকার আছে। সড়কের ক্ষেত্রে আমরা এতদিন যাবৎ বলার পরেও কিন্তু এখনো ঢাকা চট্টগ্রাম রেডি হয়নি, কিন্তু অন্যান্য সড়কের কাজ চলছে। কিন্তু অন্যদিকে আপনি তাকিয়ে দেখেন সরকারের বিনিয়োগ যদি দেখেন, বিশেষ করে সরকারি বিনিয়োগ সহায়ক পরিবেশে যথেষ্ট বেড়েছে। তাহলে প্রশ্ন হলো যে এত বিনিয়োগ হবার পরেও বেসরকারি খাত কেন তার সুবিধা পাচ্ছে না? এখানেই হচ্ছে প্রশ্ন। এবং সরকারেরও এখানে আসলে নিজের দিকে তাকানো উচিত যে যে বিনিয়োগটি করছে সেই বিনিয়োগটি যথেষ্ট মাত্রায় বিনিয়োগ বান্ধব হচ্ছে কিনা, অথবা উল্টো করে বলে এখানে আসলে অপচয় হচ্ছে কিনা। অর্থাৎ একটি বড় প্রকল্প নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি শেষ করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তার সুবিধাটি আপনি উদ্যোক্তাকে দিতে পারছেন না। একটি রোড করলে 85% রোড হয়েছে ঠিকই, বাকি 15% শেষ না করার জন্য কিন্তু আপনি রোডটির সুবিধা পুরোপুরি বেসরকারি খাত নিতে পারছে না। এরকম ভাবে দেখবার বিষয় হলো যে সরকারি বিনিয়োগ যেন অবশ্যই কম অপচয়ে যত দ্রুত সম্ভব শেষ করা যায় সেদিকে লক্ষ্য রাখা, সেটি কিন্তু হচ্ছে না। এবং এ কারণেই ব্যবসায়ী কিন্তু উত্তর আমরা দেখতে পাচ্ছি যে মূল বিষয়গুলোর পাশাপাশি গুণগত ভাবে যে সমস্ত বিষয়গুলো ব্যবসায়ীদের ব্যবসায় পীড়া দেয় সেইগুলো বিষয়গুলোর কথা বলছেন। যেমন তারা এখন বলছেন যে ব্যুরোক্রেসির অদক্ষতা, এটি এমন একটা বিষয় যে একটি ফাইল কত দ্রুত আসলে পাস অন করে চলে আসবে এবং তিনি একটা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবেন, এটির সাথে তার সম্পর্ক রয়েছে। তারা এখন বলছেন যে নতুন করে যে কর্মদক্ষ শ্রমিক পাওয়া সেটির কিন্তু স্বল্পতা তার কথা বলছেন। তারা বলছেন যে ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা রয়েছে, সেটির কথা তারা বলছেন। সুদের হার সেভাবে কমছে না, সেটির কথা বলছে। মোট কথা হলো আমাদের যেটি বোঝা উচিত যে বিশ্বব্যাপী এখন ব্যবসায়ীদেরকে তার উৎপাদন খরচ কমানোর একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যেতে হচ্ছে। খরচের কথা চলে এসেছেন, কয়েকদিন আগে কিন্তু পরিকল্পনা মন্ত্রী বলছেন যে সরকারি খরচ যদি 10% কমানো যেত তাহলে কিন্তু জিডিপি 0.5% বেড়ে আসতে পারত। আমার মনে হয় যে এটি একটি তথ্যভিত্তিক উপাত্ত যেটি অনেকদিন পরে শুনলাম, এবং এই ধরনের বিষয়গুলো আমার মনে হয় যে প্ল্যানিং কমিশন থেকে আরো ভিতরে গিয়ে ঢুকে দেখা দরকার। যে উনি বলছেন যে 10% অপচয় কমানো গেলে 0.5% জিডিপি বৃদ্ধি করে, এটি যথেষ্ট বড় একটি সংখ্যা। সুতরাং অপচয় কিভাবে কমিয়ে আনা যায় এবং প্রকল্পগুলো সঠিক সময় কিভাবে শেষ করা যায় তার একটা কর্মকৌশল কিন্তু বের করা দরকার। আমরা কিন্তু শুনছি গত কয়েক বছর ধরে যে সরকার এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কৌশল নিচ্ছে এবং কাগজে কলমে হয়তো অনেক কিছু আমরা দেখছিও, কিন্তু বাস্তবিকে যখন বাস্তবায়নের হার দেখছি সেটি কিন্তু সেই আগের মতোই রয়ে যাচ্ছে। কিন্তু সেখানে কিন্তু
হচ্ছে না। এই জায়গাটায় যেটি মনে রাখা দরকার, সরকার হয়তো মনে করেন যে যে কোনো একটি আইনগত বা নীতিগত একটি অবস্থান নিলেই মনে করছেন যে তার দায় শেষ। আমার মনে হয় সেটি আসলে দায় শুরু। কেননা নীতিগত অবস্থান নেবার পরে বাস্তবায়ন পর্যন্ত আসলে সরকারের ঘনিষ্ঠভাবে মনোনিবেশ করা দরকার। সুতরাং কোন একটা নীতিগত অবস্থান নিলে সেখান থেকে ব্যবসায়ীরা সুবিধাটি পাচ্ছেন কিনা সেই পর্যন্ত সরকার যাতে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে এবং সেভাবে যাতে ব্যবস্থা দিয়ে নেন, যাতে উদ্যোক্তারা যে কোনো উদ্যোগ নিতে যেন পিছিয়ে না পড়ে, সেই দিকে আসলে আগামী দিনে লক্ষ্য রাখা দরকার। ডক্টর মোয়াজ্জেম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে সংক্ষিপ্ত আকারে জানতে চাবো যে সার্বিক যে অবস্থাটুকু আপনি বললেন, এখান থেকে বেরিয়ে আসতে উত্তরণের জন্য কি উপায় নেওয়া উচিত? আমার মনে হয় যে এখন যেটি দরকার, বিনিয়োগ পরিবেশের দিক থেকে চিন্তা করলে যে সংস্কারের বিষয়গুলোর দিকে নজরে নেওয়া দরকার। সংস্কারের বিষয়টি বলতে এটা বোঝাচ্ছি যে বিনিয়োগ পরিবেশের ক্ষেত্রে যে সমস্ত আইনি জটিলতা রয়েছে সেগুলোকে কিভাবে দুর্বল করা যায়। সরকার বলছেন যে বিদেশি বিনিয়োগের জন্য সরকার যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন, কিন্তু সে অর্থে বিদেশি বিনিয়োগ সেভাবে বাড়ছে না কেন? এবং সেটি যখনই তখন উদ্যোক্তাদের সাথে, বিদেশি উদ্যোক্তাদের সাথে কথা বলা যায়, তখনই শোনা যাচ্ছে যে না, এই খাতে বিনিয়োগ করা যাবে না, ওটায় বিনিয়োগ করা যাবে না। বিভিন্ন রকমের আবার হিডেন ব্যারিয়ার আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু দূর করা দরকার বিদেশি বিনিয়োগের জন্য। একই সাথে বিনিয়োগ বোর্ড যেটি রয়েছে সেখানে আমূল পরিবর্তন আনা দরকার। কিভাবে সেখানে বেসরকারি খাতকে সংযুক্ত করা যায় এটির ওভারঅল গভর্নেন্স স্ট্রাকচারে, সেটি দেখা দরকার। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং খাতে প্রচুর অর্থ পড়ে আছে, কিন্তু সেখান থেকে কিন্তু ঋণ নিতে ব্যবসায়ীরা কিন্তু খুব একটা উৎসাহী হচ্ছেন না, সুদের হার বা অন্যান্য বিভিন্ন কারণে। সেটির জন্য কি ধরনের সংস্কার নেওয়া দরকার রয়েছে যাতে ব্যবসায়ীরা সুদ হার কমিয়ে তাদেরকে উৎসাহিত করা যায়, সেটির প্রয়োজন রয়েছে এই খাতে। একইভাবে পুঁজিবাজারে কিভাবে আরো নতুন নতুন উদ্যোগ আসতে পারে, যারা কিনা রিয়েলি ইনভেস্ট করছেন, পেপার বেসড কোম্পানি না, মূল বিনিয়োগ করছে, তাদেরকে কিভাবে পুঁজিবাজারে আগ্রহী করা যায় এবং তার জন্য কিভাবে আইনি সুরক্ষা বা কাঠামো দেওয়া যায়, সেই সমস্ত বিষয় কিন্তু কার্যক্রম নেওয়ার দরকার রয়েছে। আমার মনে হয় যে সার্বিকভাবে সরকারের এখন চিন্তা করা উচিত যে সংস্কারের বিষয়গুলোতে, যেটি কিনা বিনিয়োগ পরিবেশের জন্য বেশি প্রয়োজন, সে সমস্ত সংস্কারের কাজগুলোকে শুরু করা। ডক্টর মোয়াজ্জেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি আপনার মূল্যবান মতামত বাংলাদেশের রপ্তানি খাতে এবং অর্থনীতিতে বিভিন্ন ধরনের ভূমিকার ক্ষেত্রে অগ্রগণ্য লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে পর্যন্ত। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।